হ্যালো 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 সকল ক্লাস 11 স্টুডেন্টকে এবং ক্লাস 12 স্টুডেন্টকে সবাইকে টস বাংলায় স্বাগত জানাই। আমরা যে সিরিজটি শুরু করেছি সেটা হচ্ছে অদম্য সিরিজ। অদম্য মানে যারা দমে যাবে না, তারা বোর্ডের পড়ার সাথে সাথেও যেই প্রিপারেশান করছে, যারা বোর্ডের পড়ার পরেও না দমে গিয়ে কচ্ছপ আর খরগোশের লড়াইয়ের মতো কচ্ছপের মতো যারা দৌড়তে পারবে তাদের জন্য এই সিরিজ। যারা আস্তে আস্তে করে দৌড়তে পারবে কিন্তু ধারাবাহিকতার সাথে দৌড়তে পারবে এবং ধারাবাহিকতার সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। যারা খরগোশের মতো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যায় তাদের জন্য না, এই সিরিজ তাদের জন্য যারা কচ্ছপের মতো আস্তে 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 করে লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং কোনো জায়গায় কিন্তু তারা থামে না। তো সেই জন্য এই সিরিজের নাম হচ্ছে অদম্য সিরিজ। যারা দমে যাবে না, যারা বোর্ডের পড়ার সাথে সাথে যেই প্রিপারেশান এবং যেই ফিল নিতে যায়, যেই কোশ্চেন করতে যায় তাদের জন্য এই সিরিজ। ঠিক আছে, তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো দেরি না করে শুরু করা যাক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মহাকর্ষ চ্যাপ্টারে। তো স্ক্রিনে দেখতে পাবে প্রথম কোশ্চেন, ইফ দি আর্থ শ্রিঙ্কস such that its mass doesn't change but radius decreases to 1/4 of its original value, then one complete day will be. সো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, যারা ইংলিশ বুঝতে পারছে না তাদেরকে আমি মানে বলে দিচ্ছি। বলছে ইফ আর্থ শ্রিঙ্ক, যদি আর্থের সংকোচন হয়ে যায়, ঠিক, এবং মাস ডাজেন্ট চেঞ্জ, এর ভর পরিবর্তন হয় না, পৃথিবী যে আছে সেই পৃথিবীর ভর পরিবর্তন হয় না, কিন্তু এ কী করেছে, আগের যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের এখন নতুন যে ব্যাসার্ধ সেটা প্রথম ব্যাসার্ধের 4 ভাগ হয়ে গেছে। সো এটা আর নতুন যে আর ড্যাশ হয়েছে সেটা r/4 হয়ে গেছে, কোয়ার্টার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যেমন কোয়ার্টার বলতে থাকো, কোয়ার্টার, তো কোয়ার্টার মানে 1/4। ঠিক আছে, তো 1/4 হয়ে যাবে কোয়ার্টার। ঠিক আছে, সো আর ড্যাশ হয়ে যাবে r/4, ভরের কোনো পরিবর্তন কিন্তু নিতে না বলেছে। ঠিক আছে, বাট রেডিয়াস ডিক্রিজেস টু 1/4 অফ ইটস অরিজিনাল ভ্যালু, দেন ওয়ান কমপ্লিট ডে উইল বি। ওয়ান কমপ্লিট ডে, আগে যে ডে হতো, আগে একদিন হতো, সেই একদিনের সময়কাল যেটা ছিল 24 ঘন্টা, এখন যে সময় সেই সময়টা এখন কত হবে, এখন যে সময়কাল হবে সেই দিনের যে সময়টা হবে সেই দিনটা কেমন হবে। ঠিক আছে, সো এখানে কি হবে দেখো, প্রথমে এভাবে ঘুরছিল ওমেগাতে, কৌণিক বেগ যেটা আছে সেটা ওমেগা হয়ে যায়। ঠিক, সো সময়কাল আমাদের যেটা হবে ওমেগা 2π/, সময় যেটা হয় 2π/ওমেগা হয়ে যায়, সময়কাল যেটা হয় সেটা হয়ে যায় 2π/ওমেগা। ঠিক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখানে এ যখন আস্তে করে শ্রিঙ্ক করে যাবে, এ যখন কমে যাবে, তখন কি হবে, আমাদের বাইরে থেকে কোনো অন্য বল প্রয়োগ হচ্ছে না। তো অন্য বল যদি না প্রয়োগ হয়, অন্য কোনো টর্কও প্রয়োগ হচ্ছে না, তো টর্ক নেট জিরো হবে। টর্ক নেট জিরো হলে কি হবে, ওমেগা ড্যাশ, নতুন কোনো ওমেগা ড্যাশ আসবে। ঠিক, সো নতুন কোনো ওমেগা ড্যাশ আসবে। সেই নতুন ওমেগা ড্যাশ যদি আসে তাহলে এখানে নতুন যে সময় আসবে সেটা হয়ে যাবে 2π/ওমেগা ড্যাশ, 2π/ওমেগা ড্যাশ। নতুন সময়কাল আসবে টি ড্যাশ আর 2π/ওমেগা ড্যাশ। তার মানে আগে ওমেগা ছিল, এখন কি হয়ে গেছে, শ্রিঙ্ক করে গেছে, বাইরে থেকে কোনো টর্ক বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তো বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে বাইরে থেকে যদি কোনো টর্ক প্রয়োগ না করা হয়, তাহলে কৌণিক বেগ ধ্রুবক থাকে। কৌণিক বেগ ধ্রুবক থাকে, তাহলে কৌণিক বেগ কি হয়ে যাবে, কৌণিক বেগ স্যার আমরা পড়েছি আই ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আই ওমেগা, কোনো বিস্তৃত বস্তুর আই ওমেগা কি হয়ে যায়, কৌণিক বেগ হয়ে যায়। তো প্রথমে I1 ওমেগা 1, পরে এর কোনো I2 ওমেগা 2 হয়ে গেছে, I2 ওমেগা 2। ঠিক, সো তাহলে দেখো I1 ওমেগা 1, I2 ওমেগা 2 এই দুটো সমান হবে, কারণ টর্ক যদি শূন্য হয় কৌণিক বেগ সংরক্ষণ হয়। যদি বল শূন্য হয়, নেট প্রযুক্ত বল শূন্য হয়, রৈখিক ভরবেগ কী হয়, একই থাকে।
এখানে টর্ক শূন্য হচ্ছে, তো কৌণিক ভরবেগ একই থাকবে। সো কৌণিক ভর বিস্তৃত বস্তুর জন্য আই ওমেগা হয়ে যায়। তো প্রথমের আই জড়তা ভ্রামক, তো জড়তা I1 ওমেগা 1 I2 ওমেগা 2। ঠিক আছে, তোমরা আগে যে চ্যাপ্টার পড়েছো সেই চ্যাপ্টারের উপর বেস করে। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমাকে টি ড্যাশ ফাইন্ড করতে হবে, তার মানে ওমেগা ড্যাশ ফাইন্ড করতে হবে, দিলেই আমার কাজ মিটে যাবে। তো তাহলে দেখো, সো আমাকে চাই, আমি যদি টি ড্যাশ বাই টি করে ফেলি কি হবে দেখো, টি ড্যাশ বাই টি, টি ড্যাশ বাই টি সেটা হয়ে যাবে টি ড্যাশ বাই টি, সো টি ড্যাশ 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা ড্যাশ বাই 2 পাই বাই ওমেগা। ঠিক, সো 2 পাই কেটে যাবে, ওমেগা বাই ওমেগা ড্যাশ হয়ে যাবে টি ড্যাশ বাই টি। সো টি ড্যাশ ইকুয়ালস টু ওমেগা বাই ওমেগা ড্যাশ ইন্টু 24 ঘন্টা টি যেটা আছে। তো ওমেগা ওমেগা ড্যাশ, সো প্রাথমিক যেটা আছে সেটা ওমেগাতে ঘুরছে, ওমেগা ড্যাশ, তার মানে এটা ওমেগা 1 আর এটা হচ্ছে ওমেগা 2। সো ওমেগা 1 এখানে আছে I1 ওমেগা I2 ওমেগা ড্যাশ। সো ওমেগা বাই ওমেগা ড্যাশ কী হবে, ওমেগা বাই ওমেগা ড্যাশ হয়ে যাবে I2 বাই I1, ওমেগা বাই ওমেগা ড্যাশ I2 বাই I1। এবার দেখো আমাদের যে জড়তা ভ্রামক হয় সেটা গোলকের জন্য কি হয়ে যায়, নিরেট গোলকের জন্য 2/5 mr²। ঠিক, এখানে ভর একই দেওয়া আছে, তাহলে জড়তা ভ্রামক কি হয়ে যাবে r² সমানুপাতিক হবে। তো এখানে r2² মাইনাস r1², r2² বাই r1²। সো r2 হয়ে গেছে r ড্যাশ আর r1 হয়ে গেছে r, তো r ড্যাশ হচ্ছে r/4 এর হোল স্কোয়ার বাই r²। তাহলে ওমেগা বাই ওমেগা ড্যাশ যেটা হবে সেটা হয়ে যাবে r² কেটে যাবে 1/16, তো এখানে 1/16 বসে যাবে, আর সময় হচ্ছে 24। সো 28283, সো 3/2 আওয়ার্স টি ড্যাশ, তার মানে 1.5 আওয়ার্স, 1.5 আওয়ার। তো আমাদের অপশান যেটা আছে সেটা ডি, আমাদের অপশান যেটা হবে সেটা ডি হয়ে যাবে। ঠিক, সো এটাতে তো গ্র্যাভিটেশনে কিছুই লাগেনি, এটাতে কি লেগে গেছে আমাদের আগের যে চ্যাপ্টার আমরা যে পড়েছিলাম সিস্টেম অফ পার্টিকেল, মানে দৃঢ় বস্তু পড়েছিলাম রোটেশনাল, সেইটা কিন্তু আমাদের কাজে লেগেছে, কৌণিক ভরবেগের সংরক্ষণ এখানে কাজে লেগেছে। ঠিক আছে, তো যখনই পৃথিবীর ব্যাসার্ধ কমে যাবে বেড়ে যাবে তখন সময়কাল জিজ্ঞেস করলে আমাদের ওমেগা দেখতে হবে, সেই ওমেগা কিভাবে পরিবর্তন হচ্ছে, সেই ওমেগার পরিবর্তনের সঙ্গে কিন্তু এটা আসবে। ঠিক আছে, তো ফাইনালি আমি এখানে একটা সামারাইজ করছি, দেখো কি সামারাইজ করছি, এই যে এটা যদি 4 ভাগ না কমে আমাকে যদি বলে দিত n টাইমস কমে যায়, তো তুমি দেখবে এখানে n² আসবে। মানে কখনো কোশ্চেনে যদি এমন চলে আসে, অ্যাকচুয়ালি এসছে কি দেখো, অ্যাকচুয়ালি এসছে r/4 হয়ে গেছে, এটা যদি আমি r/n লিখতাম যে n টাইমস কমে গেছে তাহলে r4 হতে পারে, হাফ হতে পারে, তো ডাইরেক্ট n বসিয়ে অ্যান্সার বের করে নেবে। তো r/n কমে r/n হয়ে গেছে, তো r/n যদি হয় এখানে n 4 জায়গায় n আসবে, 4 জায়গায় n, মানে এইটা 16 জায়গায় 1/n² আসবে, মানে এইখানে n² হবে, মানে t ড্যাশ ইকুয়ালস টু প্রাথমিক t বাই n²। এরপর থেকে যখনই WBJ এর কোশ্চেন করবে যে কখনো পৃথিবীর ব্যাসার্ধ 4 ভাগ কমে গেছে, 4 আগে আর ছিল 4 ভাগ কমে গেছে, তাহলে n4 হয়ে যাবে। যদি r/3 হয়ে যায় তাহলে এখানে 3 হয়ে যাবে, মানে 9 হয়ে যাবে। যদি হাফ হয়ে যায়, আর প্রথমে ছিল তারপরে r/2 হয়ে গেছে তাহলে এখানে 2 বসে যাবে, মানে এই যে নিচেরটা এইটা স্কোয়ার বসে যাবে। ঠিক আছে, তো সহজে তুমি কোশ্চেন করে নিতে পারবে। ঠিক, তো এখানে 4 হয়ে যায়, তো 4 বসিয়ে দিলে 16 হয়ে যাচ্ছে, তো ডাইরেক্টলি কেটে গেছে। তারপরে কোশ্চেন কি বলছে, দ্য ওয়েট অফ বডি অন দি সারফেস অফ আর্থ ইজ 12.6 নিউটন। একটা আর্থ আছে, পৃথিবী আছে, তার সারফেসে কোনো অবজেক্টের ওয়েট হচ্ছে, ওয়েট মানে যেই বল দ্বারা টানছে ভেতর দিকে,
সেই ওয়েটটা হচ্ছে 12.6 নিউটন, ঠিক পৃথিবীর ভূপৃষ্ঠে আর সারফেসে। হোয়েন ইট ইজ রেজ টু হাইট হাফ অফ রেডিয়াস অফ আর্থ ইট ওয়েট উইল বি। কী বলেছে, এখান থেকে কি করা হয়েছে, একটা হাইটে তোলা হয়েছে, সেখানে ওয়েট কি হবে, আর সেই হাইটটা হচ্ছে r/2 হচ্ছে, সেই হাইটটা হচ্ছে r/2, ঠিক। তাহলে দেখো, সো ওয়েট ওখানে কি হবে, ওয়েট ওখানে কি হবে, আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, একটু নিচে করি। চলো, তো আর্থ আছে, আর সারফেসে যে ওয়েট আছে সেই ওয়েটটা হচ্ছে 12.6 নিউটন, মানে এটাই আমার হচ্ছে mg, ঠিক। এখান থেকে কোনো একটা হাইটে কোনো ওয়েট হয়ে যাবে, সেটা w ড্যাশ, তো mg ড্যাশ হয়ে যাবে, mg ড্যাশ কত হাইটে, এমন কোনো হাইট যেখানে r/2 হয়ে যাবে। আবার একই কোশ্চেন হতে পারে r/n হতে পারে, তো আমি জেনারেল ফরম্যাট বানিয়ে আমি কি করতে পারি, হাফ হলে 2 বসিয়ে দেবো, 1/4 হাইটে হলে 4 বসিয়ে দেবো, 1/6 হাইটে হলে 6 বসিয়ে দেবো, এরকমও করতে পারি আমরা, ঠিক আছে। সো দেখা r/2 আছে, তো ওখানে যে জি ড্যাশ হবে, জি ড্যাশ কোনো উচ্চতায় কি হয়ে যায়, ভূপৃষ্ঠের জি 1 + h/r এর হোল স্কোয়ার, এটা হয়। এবার এইচকে যদি আমি r/2 না লিখে r/nই লিখছি এখন, ঠিক। তো তাহলে কি হয়ে যাবে, জি 1 + r/n আর r, তো এটা তো হয়ে যাবে জি ড্যাশ, যেটা হবে সেটা হচ্ছে g/1 + 1/n এর হোল স্কোয়ার, ঠিক। এনটা হচ্ছে কত ভাগ ওপরে, সো তাহলে কি হয়ে যাবে, উচ্চতা r/2তে আছে মানে n2 হয়ে যাবে। সো n যদি 2 হয়ে যায় তাহলে জি 1 + 1/2 হোল স্কোয়ার, সো 3/2 মানে 9/4, 4g/9 হয়ে যাবে। সো নতুন যে জি ড্যাশ হবে সেটা হবে 4g/9। সো ওয়েট যেটা হবে সেটা হবে mg ড্যাশ। এবার কথা হচ্ছে, আমার এম তো জানা নেই, এম এখান থেকে বের করতে হবে। সো এম যদি বের করতে হয়, mg = আমাকে দেওয়া আছে 12.6 নিউটন, তো তাহলে এম হয়ে যাবে 12.6/g, ঠিক, নিউটন। সো এম পেয়ে গেছি, এম এখানে বসিয়ে দেবো, 12.6/g ইন্টু 4g/9, তো জি কেটে যাবে, সো 9, তাহলে দেখো 9 × 9 = 3 = 12, 9 × 4 = 36, 9 × 9 = 4 ইন্টু 4, 5.6 নিউটন। 9 × 9 = 3, 9 × 4 = 36, হ্যাঁ, তো 5.6 নিউটন হয়ে যাবে। অপশান বি ফর বোম্বে, অপশান বি, ঠিক। এটা এসেছিলো WBJEE 2008 এসেছিলো, ঠিক আছে। তো এটা দেখো, এটা তোমরা পারবে, কারণ আমরা তোমাদের অনুশীলনীতে একটা কোশ্চেন করেছি, যেটা হচ্ছে আর উচ্চতায় ওজন কত হবে, তার মানে n = 1 বসিয়ে দিলে হয়ে যাবে। আর উচ্চতায় যদি ভূপৃষ্ঠে w হয়, তাহলে আর উচ্চতায় কি হবে ওজন, তো n 1 বসিয়ে দিলে এখানে 2 হবে, 4 আসবে, g/4 হয়ে যায়, তখন g/4 হয়ে যায়, তো ওজন কি হয়ে যাবে, weight/4 হয়ে যাবে। এরকম একটা কোশ্চেন করানো হয়েছিল, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন, WBJEE 2024-এ একটা কোশ্চেন এসেছিল, WBJEE 2004। সো কোশ্চেন নাম্বার 3, a satellite of mass m rotates round the earth in a circular orbit of radius r। তো একটা স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইট কিন্তু ঘুরছে, ঠিক। a satellite of mass m rotates round the earth in a circular orbit of radius r, circular orbit of radius r, এটা আর্থ হবে কোনো, আর্থ। if the angular momentum of satellite is j, angular momentum j দেওয়া আছে, angular momentum j,
তো আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যায় এম ভি আর, এর যদি প্রদক্ষিণ দ্রুতি ভি হয় বা ভি নট হয় তো এম ভি নট আর হয়ে যাবে এখান থেকে যে দূরত্ব আর এটাই। সো আমাদের যেটা দেওয়া আছে এম ভি নট আর দেওয়া আছে। কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি অফ স্যাটেলাইটস আর, বলছে কাইনেটিক এনার্জি কী হবে আর টোটাল এনার্জি কত হবে। সো কাইনেটিক এনার্জি কি, গতিশক্তি আর মোট শক্তি, স্থিতিশক্তি চায়নি, গতিশক্তি আর মোট শক্তি, ঠিক। সো গতিশক্তি আর মোট শক্তি কীভাবে পাবো দেখো। সো গতিশক্তি পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, হাফ এম ভি নট স্কোয়ার করতে হবে। এবার আমাকে দেওয়াই আছে, এখান থেকে ভি নট বের করে বসিয়ে দেবো। তো ভি নট এখান থেকে পাবো ভি নট ইকুয়ালস টু জে বাই এম আর। সো হাফ এম জে স্কোয়ার বাই এম স্কোয়ার আর স্কোয়ার, তো একটা এম কেটে যাবে, তো জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার কাইনেটিক এনার্জি গতিশক্তি যেটা হবে, ঠিক। মোট শক্তি পাওয়ার জন্য আমাকে স্থিতিশক্তি বের করে যোগ করতে হবে, মোট শক্তি পাওয়ার জন্য স্থিতিশক্তি বের করে যোগ করতে হবে। না হলে তোমাদেরকে একটা জিনিস লিখিয়েছিলাম, মনে করো কোনো কক্ষপথে যদি ঘোরে কাইনেটিক এনার্জি গতিশক্তি যা হয় আর মোট শক্তিও তাই হয়, শুধু একটা নেগেটিভ থাকে, গতিশক্তি যাই হয় এটাতে নেগেটিভ নয়, এটাতে নেগেটিভ, কারণ কাইনেটিক এনার্জি গতিশক্তির নিজেই পজিটিভ হয়, তার আগে নেগেটিভ লাগিয়ে দিলে মোট শক্তি এটা হয়। আর যদি আমাকে স্থিতিশক্তি চাইতো তাহলে স্থিতিশক্তি হয়ে যায় 2 ইন্টু ই বা -2ke, এটা হয় স্থিতিশক্তি, ঠিক আছে। না হলে তুমি স্থিতিশক্তি আলাদা করে বের করতে পারো, জি এম বাই আর, এটা স্থিতিশক্তি হবে, যেখান থেকে আমাকে এম এর ভ্যালু আবার বের করতে হবে। তার থেকে আমি সহজে এইটা জানি, এই যে সম্পর্কটা জানি, যে স্থিতিশক্তি দিয়ে আমি একটা গ্রাফ বানিয়েছিলাম, মনে করো কাইনেটিক এনার্জি কেই, মোট শক্তি ই, আর স্থিতিশক্তি আরও নিচে আসতো, স্থিতিশক্তির ভ্যালু সব থেকে বেশি হয়, ঠিক আছে। তো মোট শক্তি যেটা হবে সেটা কাইনেটিক এনার্জির নেগেটিভ হয়ে যায়, তো জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। সো কোনটাতে দেখো, দুটো কাইনেটিক সবসময় পজিটিভ হবে আর তার মাইনাস যেটাতে আছে, তো অপশান বি, অপশান জি বাই 2m আর, তো অপশান বি হয়ে যাবে। চলো 2024-এর কোশ্চেন ছিল। তারপরে অ্যান আর্থ স্যাটেলাইট নিয়ার দি সারফেস অফ আর্থ টেক্স দি 90 মিনিটস পার রিভলিউশন। একটা আর্থ আছে, তার চারিদিকে কি ঘুরছে, একটা স্যাটেলাইট ঘুরছে। তো যে স্যাটেলাইট ঘুরছে সেই স্যাটেলাইটের যে সময়কাল হচ্ছে, সেই প্রদক্ষিণকাল 90 মিনিটস হচ্ছে, ঠিক। তারপরে বলছে এ স্যাটেলাইট অরবিটিং দি মুন অলসো টেক্স 90 মিনিট পার রিভলিউশন, ঠিক। তো বলেছে মুনও ঘুরছে, মুনের চারিদিকেও কি হচ্ছে, একটা স্যাটেলাইট ঘুরছে, মুন, তারও সময়কাল 90 মিনিটস। এবার ঘনত্ব মুনের রো এম দেওয়া আছে, ঘনত্ব এর রো আর্থ দেওয়া আছে, ঠিক। বলছে দুটোর সম্পর্ক বের করতে হবে, ঠিক আছে, দুটোর সম্পর্ক আমাকে বের করতে হবে। তাহলে সময়কাল কিভাবে আমরা বের করি, সময়কাল আমরা বের করি 2π r বাই ভি, ভি হচ্ছে প্রদক্ষিণ গতি, প্রদক্ষিণ দ্রুতি যেটা, সেই প্রদক্ষিণ দ্রুতি হচ্ছে ভি। তো এই ভিটা কীরকম বেরোয়, তো সময় হচ্ছে 2π r বাই ভি, তো যে ভিটা বেরোয় সেই ভিটা আমাদের হয়ে যায়, কিভাবে বেরোয় দেখো, যদি না মনে থাকে এম ভি স্কোয়ার বাই আর, আর ভেতর দিকে হচ্ছে বল প্রয়োগ হয় জি এম বাই আর স্কোয়ার, এই দুটো সমান হয়, তো এম কেটে যায়, আর একটা কেটে যায়, ভি হয়ে যায় আন্ডাররুট জি এম বাই আর, এইটা ভি হয়ে যায়। তো এখানে বসিয়ে দিলে টি ইকুয়ালস টু 2π আর বাই আন্ডাররুট জি এম থাকে, আর রুট আর এখানে আরও গুণ হয়ে যায়, তো আর 3/2 হয়ে যায়, আর 3/2 হয়ে যায়, ঠিক আছে। এবার বলছে পৃথিবীর কাছাকাছি যদি ঘোরে তাহলে কি হবে, পৃথিবীর কাছাকাছি এই এম, আমরা যদি এই এমটাকে আমরা কি লিখতে পারি, পৃথিবীর কাছাকাছি ঘুরলে আর
প্রায় পৃথিবীর আর একই হয়ে যাবে। সো পৃথিবীর কাছাকাছি যদি ঘোরে, যে কক্ষপথের ব্যাসার্ধ হবে সেটা পৃথিবীর ব্যাসার্ধের প্রায় সমান হবে। তাহলে এইটা কি হয়ে যাবে, 2πt সমানুপাতিক লিখে দিচ্ছি, সমানুপাতিক 2π চলে যাবে, √g চলে যাবে, 1/√m আর 3/2। কেন m কে রেখেছি, কারণ m এর মধ্যেই কি আছে, রো ইন্টু ঘনত্ব, রো ইন্টু ঘনত্ব 4/3 πr³ আছে m এর মধ্যে। তাহলে দেখো t সমানুপাতিক 1/4/3 তো কেটে যাবে, রো থাকবে, মানে আমি কনস্ট্যান্টগুলোকে, ধ্রুবকগুলোকে সরিয়ে নিচ্ছি, r³ আর ওপরে r3/2। তো তুমি যদি খেয়াল করে দেখো এইটা r3/2, ঠিক, √r³ তার হাফ, তার মানে এটা আর এটা একই। তাহলে এটা এটা কেটে গেলে সমানুপাতিক হবে 1/√ρ এটা। নাহলে তুমি যদি না সমানুপাতিক করতে চাও তাহলে আসবে কি, দেখো আমি যদি সমানুপাতিক না নিতে চাই এরকম আসবে, 2π t² করে নাও, t² যদি করি তাহলে 4π আসবে, রো ইন্টু 4/3 πr³, ঠিক। আর এই পাশে দুই পাশে স্কোয়ার করলে এখানে স্কোয়ারটা সরে r³ উপরে r³ কেটে যাবে, পাই কেটে যাবে, 4 কেটে যাবে, ঠিক। সো 3/ρg π, দিস ইজ দি t², 3/ρg π হয়ে যাবে t²। তাহলে আমি দেখতে পাচ্ছি 3g π এগুলো ধ্রুবক হচ্ছে, তো t² 1/ρ সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সময়কাল যদি দুটোর সমান হয়, তার মানে এখানে হয়ে যাবে 90 মিনিটের স্কোয়ার 1/ρe, আর এখানে হয়ে যাবে 90 মিনিটের স্কোয়ার 1/ρm। সো দুটোই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে দুটো ρe = ρm, দুটোই সমান হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাই বুঝতে পারলাম যে সময়কাল হয় সেই সময়কাল যার চারিদিকে ঘোরা হচ্ছে তার ভরের উপর বা তার ঘনত্বের উপরে কী করছে, নির্ভর করছে, ঠিক আছে। তো এখান থেকে এটা আসবে। চলে এলাম কোশ্চেন নাম্বার 4-এ। এ বডি অফ মাস m ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড √3ve। একটা বডিকে ছোড়া হয়েছে √3ve দিয়ে, ঠিক। ভিইটা বলা হয়েছে এসকেপ ভ্যালোসিটি, মানে মুক্তি বেগ, ভিই এসকেপ ভ্যালোসিটি, মুক্তি বেগ। সো এই যে বস্তুটা আছে সেই বস্তু m ভরের বস্তুকে আমি মুক্তি বেগের থেকে বেশি ভ্যালোসিটি দিয়ে দিয়েছি, √3 1.7 হয়ে যায়। আমার দেওয়ার কথা সর্বনিম্ন ভ্যালু যেটা দরকার সেটা হচ্ছে ভিই 11.2 কিলোমিটার পৃথিবী থেকে হলে, কিন্তু আমি তার থেকেও বেশি ভ্যালু দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে বলছে দ্য ফাইনাল ভ্যালোসিটি অফ দি বডি কী হবে, আর সারফেস থেকে ছোড়া হয়েছে, ফাইনাল ভ্যালোসিটি যেটা হবে সেটা কি হবে। প্রথম কথা, আমরা যখন ভিই পড়েছিলাম এসকেপ ভ্যালোসিটি, মুক্তি বেগ, আমরা পৃথিবী থেকে বলকে ছুঁড়েছিলাম, বলা হয়েছিল ভিই যেটা হবে সেই ভিইর জন্য এ কী হবে, পৃথিবীর মহাকর্ষের বাইরে চলে যাবে। তো মহাকর্ষের বাইরে যখন চলে যাবে আমরা বলেছিলাম অসীম দূরত্বে চলে যাচ্ছে। তো সেই অসীম দূরত্বে গিয়ে এটা বলেছিলাম যে অসীম দূরত্বতে গেলে স্থিতিশক্তি শূন্য হয়ে যায়, কারণ স্থিতিশক্তি Gm/r হয়, আর যদি ইনফিনিটি হয়ে যায়, অসীম হয়ে যায়, এটা 0 হয়ে যাবে, তো স্থিতিশক্তি 0। এবার বলা হয়েছে মিনিমাম যতটা আমি দিতে পারি, মিনিমাম যতটা দিলে মহাকর্ষের বাইরে যাবে। মিনিমাম মানে কি, এ জাস্ট এখান থেকেই অসীমে জাস্ট গিয়ে থেমে যাবে, ঠিক। তার মানে আমি বলতে পারি গতিবেগ ওখানে গিয়ে 0 ধরেছিলাম মিনিমামের জন্য, তাহলে গতিশক্তি ওখানে যেটা হতো সেটা 0 হতো, ঠিক। বাট এই কোশ্চেনে বলা হয়েছে আমি যে বেগটা দিয়েছি সেটা √3ve দিয়েছি, ঠিক। √3ve দিয়েছি মানে এ জাস্ট অসীমে গিয়ে তো থামবে না, কারণ এর দরকার ছিল ভিই, আমি দিয়েছি √3ve, তার মানে অসীমে যাওয়ার পরেও এর কিছু গতিবেগ থাকবে, সেই গতিবেগ কত হবে জিজ্ঞেস করেছে, ঠিক। যাই হয়ে যাক, তুমি বলবে স্যার আমরা যে প্রুভ করেছিলাম সেটা তো আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ দিয়ে করেছিলাম, ভূপৃষ্ঠের টোটাল যে শক্তি হচ্ছিল যান্ত্রিক শক্তি, অসীমে গিয়ে যান্ত্রিক শক্তি সমান হয়েছিল। তো একই জিনিস আমরা এখানেও করব। এখানে তফাৎ কি হবে, গতিবেগ 0 হবে না, তো গতিশক্তিও 0 হবে না অসীমে গিয়ে,
এই কেসে যখন √3 VE-তে ছোড়া হচ্ছে, √3 VE-তে যখন ছোড়া হবে তখন অসীমে গিয়ে গতিশক্তি শূন্য হবে না, অসীমে গেলে স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে আর ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমাকে দুটো বিন্দুতে আমাকে যান্ত্রিক শক্তির সংরক্ষণ করতে হবে। তো কোন কোন বিন্দু? একটা হচ্ছে ভূপৃষ্ঠ এটা, আর একটা হচ্ছে অসীম, এই যে ইনফিনিটিতে। তো ইনফিনিটিতে গিয়ে কিছু একটা গতিবেগ থাকবে। তাহলে এই দুটো বিন্দুতে আমি যান্ত্রিক শক্তি লিখে ফেলি। তাহলে দেখো যান্ত্রিক শক্তি যখন ভূপৃষ্ঠে থাকবে তখন কি হচ্ছে, গতিশক্তি KE1 যেটা হবে, আমি এখানে লিখছি, এখানে 1 বিন্দু 2 বিন্দু, তো KE1 যেটা লিখব সেটা হবে 12m√3VE²। এটা হয়ে যাবে গতিশক্তি 1। স্থিতিশক্তি ওই জায়গায় কি হবে, -GMM/r, এটা হবে স্থিতিশক্তি। এবার আমি দেখতে পাচ্ছি এই দুটোকে VE যেটা হয় সেই V হয়ে যায় √2GM/r, ঠিক 2GM/r। তো স্থিতিশক্তিকে আমি VE টার্মসে লিখতে পারি, দেখে নাও, V² হয়ে যাবে 2GM/r, ঠিক। তো 2কে যদি দুই পাশে ভাগ করে দিই, GM/r হয়ে যাবে VE/2। তো এই যে এখানে GM/r আছে, এখানে বসিয়ে, তো -G VE²/2, ঠিক। আর একটা m থাকবে, সরি GM/r, GM/r যদি হয়ে যায় -m VE²/2 হয়ে যাবে, ঠিক। সো এখান থেকে আমি যান্ত্রিক শক্তি কি লিখতে পারি, প্রাথমিক এই দুটোর যোগফল। সো এখান থেকে আমার যেটা আসছিল সেটা হচ্ছে 3/2 mVE²। তো KE1 3/2 mVE² মাইনাস mVE²/2, এখান থেকে আসবে আমার mVE², যান্ত্রিক শক্তি 1 বিন্দুতে E1 যেটা আছে সেটা এটা হবে। E2 কি হবে, এইখানে যখন অসীমে যাবে U2 যেটা হবে 0 হয়ে যাবে স্থিতিশক্তি, কিন্তু গতিশক্তি তো বলা হয়েছে কিছু একটা থাকবে, তো গতিশক্তি কিছু 12 mv² লিখছি, KE2 12 mv²। তো টোটাল যান্ত্রিক শক্তি হয়ে যাবে স্থিতিশক্তি প্লাস 12 mv², আর এই ভিটাই আমাকে চাই। তো এবার E1 E2 সমান হবে, কেন, আমরা বাতাসের কোনো নেব না, ফ্রিকশান আমরা নেব না, কোনো ফ্রিকশান লস আমরা নেব না। তো তাহলে E1 = E2, যান্ত্রিক শক্তির সংরক্ষণ, কোনো অপচয় বল নেই, তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ হবে। তো তাহলে 12 mv² মানে E2 = E1 হয়ে যাবে। সো 12 mv² = mVE²। তো mm কেটে যাবে, v হয়ে যাবে 2VE²√, তার মানে √2VE। সো হয়ে যাবে অপশান ডি, ডি ফর দেবী, অপশান হয়ে যাবে ডি, ঠিক। তো মুক্তিবেগের যে ডেরিভেশন যারা করেছিল আমার থেকে, এখান থেকে যারা দেখেছিল আমার ভিডিও থেকে, তারা বুঝতে পারবে যে মুক্তিবেগের ডেরিভেশন করার সময় এই যে V = 2GM/r এসেছিল সেটা কেমন এসেছিল, তো সেখান থেকে বুঝতে পারবে এটা। তারপরে কোশ্চেন নাম্বার 6, বলছে অ্যাজুম দ্যাট আর্থ মুভস অ্যারাউন্ড দি সান ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস r। বলছে অ্যাজুম দ্যাট আর্থ, এটা সান, আর আর্থ হচ্ছে r রেডিয়াসের কোনো অরবিটে ঘুরছে, আর্থ, দিস ইজ আর্থ অ্যান্ড দিস ইজ সান, ঠিক। অ্যান্ড দেয়ার এক্সিস্ট এ প্ল্যানেট হুইচ অলসো মুভ অ্যারাউন্ড দি সান ইন এ সার্কুলার অরবিট উইথ অ্যাঙ্গুলার স্পিড টুয়াইস অ্যাজ দ্যাট অফ দি আর্থ, ওকে। সো এর আর্থের যে অ্যাঙ্গুলার স্পিড সেটা আমি কোনো ওমেগা ধরছি। বলছে আর একটা আছে, আমি জানি না কোথায় আছে, আমি জানি না তার দূরত্ব কত দূরে। বলছে আর একটা গ্রহ আছে যে ঘুরছে,
যার ওমেগা হচ্ছে, এটা ওমেগা 1 ওমেগা নিচ্ছি, ওমেগা আর্থ নিচ্ছি, ওমেগা 1 ওমেগা। আর একটা অন্য কোনো আছে যেটা হচ্ছে ওমেগা 2, সেটা 2 ওমেগা, ডবল স্পিডে ঘুরছে, টুয়াইস দ্যাট অফ আর্থ, স্পিড অফ অ্যাজ দ্যাট অফ আর্থ। দ্য আর্থ অফ অরবিট, the earth of orbit of planet is, ওকে আচ্ছা সরি, দা কি বলছে, অরবিট যেটা এ হবে, যে অরবিটে ঘুরবে এই যে আর, সেইটা আর্থের রেডিয়াসের টার্মে কী হবে, এই আর এর টার্মসে কী হবে, দিয়ে অপশান দিয়েছে। বোঝা গেছে, দুটো ঘুরছে, একটা হচ্ছে আর, তার দূরত্ব হচ্ছে সানের কেন্দ্র থেকে হচ্ছে আর। বলছে আরেকটা ঘুরছে, আরেকটা প্ল্যানেট ঘুরছে, যে কোনো আর ছোটো আর ডিস্টেন্সে, সেই ছোটো আর ডিস্টেন্স বড় আর এর টার্মসে কী হবে। ঠিক আছে, যাই হোক দেখো, ওমেগাতে যদি ঘুরে কোনো অবজেক্ট বাইরের দিকে, অপকেন্দ্র বল লাগবে। তো সেই অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আরও হয়, এম ওমেগা স্কোয়ার আরও হয়। ঠিক, তাহলে আমি ডাইরেক্ট অপকেন্দ্র বল এফপি লিখছি, সুডো ফোর্স এম ওমেগা 1 স্কোয়ার ক্যাপিটাল আর, মানে এম ওমেগা আর হয়ে যাবে ওয়েস। ঠিক, একে কে ব্যালেন্স করছে, একে ব্যালেন্স করছে ভেতর দিকের বল, ভেতর দিকের মাধ্যাকর্ষণ বল। তো সেটা হয়ে যাবে জি এম মাস অফ সান ইন্টু মাস অফ আর্থ বাই আর স্কোয়ার। এটা এখানে যে আছে একেও কে থামাচ্ছে, এই দিকে বল এফ জি, যেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, আর এম ওমেগা 2 তো আমি এখান থেকে এম ড্যাশকে কেটে দিতে পারি। তো জি এম ইকুয়ালস টু ওমেগা 2 স্কোয়ার আর কিউব। ঠিক, আর স্কোয়ার গিয়ে গুণ হয়ে গেছে। সো ওমেগা 2 হচ্ছে 2 ওমেগা, তাহলে এর স্কোয়ার করলে 4 ওমেগা স্কোয়ার আর কিউব আসবে। তো 1 নম্বর। আর এখান থেকে আমার কি এসছে, এম কেটে গেছে, এম কেটে গেছে, আর জি এম যেটা আসবে সেটা হবে ওমেগা স্কোয়ার আর কিউব, বড় আর কিউব। ঠিক, সো দেখতে পাচ্ছি জিএম আর জিএম এই দুটো সমান হয়ে যাবে। তো সমান যদি হয়ে যায় তাহলে কি হবে দেখো, ওমেগা স্কোয়ার আর কিউব ইকুয়ালস টু ওমেগা 4 ওমেগা স্কোয়ার আর কিউব। ঠিক, তো ওমেগা স্কোয়ার কেটে যাবে। সো এখানে আর কিউব ইকুয়ালস টু আর কিউব বাই 4। তো ছোটো আর কিউব যেটা এসছে সেটা বড় আর কিউব বাই 4 এসছে। তো আর ইকুয়ালস টু আর বাই 4 এর পাওয়ার 1/3। সো 4 এর পাওয়ার 1/3কে 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, 2 পাওয়ার 2 ইন্টু 1/3। সো হয়ে যাবে আর বাই 2 পাওয়ার 2/3, একে উপরে তুলে নিলে 2 পাওয়ার -2/3 ইন্টু আর। তো ছোটো আর হয়ে যাবে এটা। সো অপশান যেটা আছে সেটা আমাদের হয়ে যাবে এ, অপশান হয়ে যাবে এ। সো এটা 2019 WBJ। তারপরে কোশ্চেন WBJ 2018 এসেছিল, WBJ 2018 কি এসেছিল দেখো, বলছে রেশিও অফ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g1 g2 অন দি সারফেস অফ টু প্ল্যানেট। কোশ্চেন নাম্বার 7। ঠিক, বলছে রেশিও অফ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g1 রেশিও g2 যেটা হচ্ছে আমাদের 5:2। ঠিক, অ্যান্ড দ্য রেশিও অফ রেসপেক্টিভ এভারেজ ডেন্সিটিস অফ দিস প্ল্যানেট, দুটো প্ল্যানেট আছে তাদের যে ডেন্সিটি ρ1 ρ2 সেটা হয়ে গেছে আমাদের 2:1। ঠিক, দুটো প্ল্যানেট আছে, একটার g1 আর একটার সারফেসে g2।
তাদের যে ঘনত্ব আছে রো ওয়ান রো টু, তাদের যে অনুপাত দিয়েছে সেই অনুপাত এইভাবে দিয়েছে, জিরো অনুপাত এইভাবে দিয়েছে। বলছে হোয়াট ইজ দি রেশিও অফ এসকেপ ভ্যালোসিটিস ফ্রম দি সারফেস। এদের সারফেস থেকে আমি এসকেপ ভ্যালোসিটি ভিই ওয়ান লিখছি এর, আর এর এসকেপ ভ্যালোসিটি ভিই টু লিখছি। ঠিক সেই এসকেপ ভ্যালোসিটির রেশিও কী হবে, এসকেপ ভ্যালোসিটির রেশিও কী হবে। সো আমাদেরকে ঘনত্ব দেওয়া আছে, জি দেওয়া আছে, এবার আর ভিই মুক্তিবেগ। সো মুক্তিবেগের ফর্মুলা আমরা জানি আন্ডার রুট জিএম বাই আর, যেটাকে আমরা লিখতে পারি 2g আর। ঠিক আছে, ওপর নিচে আর স্কোয়ার গুণ করে দিলে জিএম বাই আর স্কোয়ার কী হয়ে যায়, আমাদের ভূপৃষ্ঠের যে জি হয় সেটা হয়ে যায়, তো 2g আর। এবার আমাদের ঘনত্বটাকে কীভাবে ব্যবহার করতে হবে দেখো, তো জি যেটা আছে সেই জি হয়ে যায় জিএম বাই আর স্কোয়ার। তো তাহলে জিএম কি হয়ে যায়, ঘনত্ব ইন্টু আয়তন 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার। তো জি যেটা হয়ে যায় সেটা হয় এখানে আর জি রো 4 পাই r/3। ঠিক, এটা হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি জি সমানুপাতিক রো আর হচ্ছে, জি সমানুপাতিক রো আর। ঠিক, সো ভিই সমানুপাতিক, এখানে আমি আর জি আর, তাহলে এটাই সমানুপাতিক কার হয়ে যাবে, জি আর, মানে জির জায়গায় আমি বসিয়ে দিচ্ছি জি ইন্টু জি সমানুপাতিক হচ্ছে রো আর এর। তো আর যেটা হয়ে যাবে সমানুপাতিক জি বাই রো। তো এখানে আমি কি করতে পারি, যেহেতু আর দেওয়া নেই, জি আর রো দেওয়া আছে, জি আর আরকে আমি জি বাই রোর সমানুপাতিক করতে পারি ভি। তো হয়ে যাবে ভিই সমানুপাতিক জি বাই জি স্কোয়ার হয়ে যাবে, জি বেরিয়ে আসবে রুট রো। তো দেখো পুরো জিনিসটাকে আমি জি আর রো টার্মসে আমি লিখে ফেলেছি। ঠিক, এবার দেখো সহজে বেরিয়ে যাবে ভিই 1 বাই ভিই 2। তো ভিই 1 যেটা হয়ে যাবে ভিই 1 মানে জি 1 বাই রো 1 বাই জি 2 বাই রো 2। ঠিক, তাহলে কি হবে দেখো, এটাকে ক্লিয়ার। তো এখান থেকে তুমি পাবে জি 1 বাই জি 2 রো 2 বাই রো 1, মানে হয়ে যাবে রো 2 বাই রো 1। এবার বসিয়ে দাও জি 1 বাই জি 2 কী হয়ে যাবে 5/2 জি 1 বাই জি 2। সো অ্যান্সার আসবে 5/2 ইন্টু রো 2 বাই রো 1। রো 1 বাই রো 2 কত আছে 2, রো 1 বাই রো 2 2, সো রো 2 বাই রো 1 1/2। তো হয়ে যাবে 5/2 মানে 5/2 রুট 2। তো 5/2 রুট 2। ঠিক আছে, সো V1 V2 রেশিও চাই, V1 V2 রেশিও। তো V1 V2 রেশিও তাহলে কি হয়ে যাবে সি, অপশান সি চেন্নাই। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে যাবে। তো এই পর্যন্ত করলাম, যতগুলো কোশ্চেন করলাম। তুমি দেখো প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটাই শুধু কী ছিল, যে ঘুরছিল তার কী হচ্ছিল, কৌণিক বেগ কী হচ্ছিল, ধ্রুবক হচ্ছিল। সেটা গ্র্যাভিটেশনের বাইরের একটা কোশ্চেন ছিল। বাকি যা কিছু আমরা পড়েছি তোমরা দেখবে তোমাদের মধ্যে, তোমাদের থিওরির মধ্যে যা কিছু আছে সেগুলো ধরেই কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো অদম্য সিরিজে যারা ক্লাস করবে তাদের দমলে চলবে না, তাদেরকে অদম্য সিরিজের যে ইম্পর্টেন্স সেটা ভেবে তাদেরকে সেইভাবে কাজ করতে হবে, এবং তারা আমাকে সাজেস্ট করতে পারে কোন চ্যাপ্টারের কোশ্চেন ডব্লিউবিজেই তাদের চাই, তো আমি সেইভাবে আনবো। বাকি আমি কি করব, যে চ্যাপ্টার আমরা বোর্ডের করিয়ে দিচ্ছি সেই চ্যাপ্টারের পরে কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা আনবো। তো পড়তে থাকো, আর থিওরি যেগুলো আছে, কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ভালো করে করো।